করোনার প্রকোপ কমে এসেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেছে, স্থবিরতা কেটে যাচ্ছে, তরুণরা আবারও তাদের স্বপ্নগুলো দেখতে পারেন। আমরা তরুণদের এই স্বপ্নের পাশে ছিলাম, পাশে আছি। আমরা তরুণদের কথা বলতে চাই, তরুণদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই মনে করিয়ে দিতে চাই, তরুণদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান এখন যৌবন যার এটি পাক্ষিকভাবে মঙ্গলবার প্রচারিত হয় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে ক্যাম্পাস থেকে বলছি। তারা দুজনেই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। সম্প্রতি তারা তাদের ক্যাম্পাসের বন্ধুদের বিয়ে সংক্রান্ত এমন কিছু জটিলতা প্রত্যক্ষ করেছেন, যা থেকে তাদের এমন উপলব্ধি। তাদের উপলব্ধি, বিয়ের মতো এমন গুরুত্বপূর্ণ বিষয় হওয়া প্রয়োজন ভালোভাবে জানা বোঝার মধ্য দিয়ে। আর সেই উপলব্ধি থেকে তারা তাদের এই প্ল্যাটফর্মটি দাঁড় করিয়েছেন, যার নাম পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ান। পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ান। অনলাইন প্ল্যাটফর্মের এমন নাম দেখে প্রথমে কিছুটা সংশয়ে পড়ে যায়। দেখা হয় ওই প্ল্যাটফর্মের প্রধান দুই উদ্যোক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ও নাইমের সাথে। তাদের সাথে দেখা হওয়ার পর যখন একে একে ঢাবিয়ান পাত্রপাত্রী আসতে শুরু করলেন, তখন মনে হলো না, এটি কেবল মজা দেওয়ার জন্য করা হয়নি। একই কথা ওই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের, যাদের প্ল্যাটফর্মের নাম এবং স্লোগান দুটিই এক। পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ান, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা চিন্তা করলাম যে আমরা এমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো যেখানে আমাদের ক্যাম্পাসের ভাই আপুরা সহজেই এবং খুব কম সময়ের ভিতর একই ক্যাম্পাসে আরেকজনকে বেছে নিতে পারবে। দেখা যায় যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপ আছে যারা এরকম ফানি টাইপের, তারা তথাকথিত ওইসব গ্রুপের মতোই আমাদেরকে ট্রিট করা শুরু করে দিয়েছিল। এবং ওই সময়টাতে ওই চ্যালেঞ্জটাই আমাদের প্রাথমিক চ্যালেঞ্জ ছিল। আমাদের প্রথম বিয়ে যখন হয়, এরপরে বিষয়টা আরেকটু বড় আকারে এস্টাবলিশ হয় যে না, এই জায়গায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে বা ভবিষ্যতে হবে। আমাদের গ্রুপের মাধ্যমে বিয়ে হয়েছেন। আমাদের গ্রুপ তো 2020 সালের মে মাসে খোলা, তো আমাদেরকে জানিয়েছেন, কিন্তু উনি প্রায় 1 বছর পরে উনি পোস্ট করছেন যে আলহামদুলিল্লাহ আমি পুত্র সন্তানের বাবা হলাম। তখন বিষয়টা আমাদের কাছে অনেক ভালো লাগছে যে আমাদের গ্রুপ থেকে বিয়ে করে সে বাবা হয়ে গেছেন। ওই বিষয়টা আমি আবার গ্রুপে শেয়ার করছি, এবং তখন আমাদের গ্রুপের জন্য আরেকটা টার্নিং পয়েন্ট। আমাদের কাছে যে তথ্য আছে, এখানে প্রায় 45টার উপরে আমাদের কাছে আছে। 45 অর্থাৎ 90 জন হবে, যেহেতু দুজনই ঢাবিয়ান। 90 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আমরা বিয়ের পিড়িতে বসাতে সক্ষম হয়েছি। আমাদের মোট যে 90 জনের বিয়ে হয়েছে, এর ভিতর জাজ আছেন, বিসিএস প্রশাসনে কর্মরত আছেন, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষকও আছেন। অনলাইন স্বেচ্ছাসেবী এই গ্রুপের সাথে যুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদেরই দুজন রায়হান ও মুনিরা। আমি চাইতাম যে আমার পার্টনার যে হবে সেও ঢাবিয়ানই হোক, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগতো যে আমরা দুইজনে একই ক্যাম্পাসে থাকলে ব্যাপারটা ভালো লাগবে আর কি। তো সেই জন্য এই গ্রুপের প্রতি একটা ভালো লাগা কাজ করতো, এই জন্য গ্রুপে জয়েন হওয়া। গ্রুপের ভিতরে এসে আর কি এনাকে পাওয়া, তো এটা ভালো একটা আস্থা জন্মাইছে। এখন দেখা যাচ্ছে যে অনেকে যারা এখনও আমাদের সমসাময়িক যারা আছে বিয়ে করতে পারেনি, বা ছোটো ভাইরা অনেকে নক করলে আমরা বলি যে এইখানে আগে একটা পোস্ট দিতে আর কি। পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ান, এই নীতিতে বিশ্বাসী যে 90 ঢাবিয়ান ইতিমধ্যে জীবনসঙ্গী বেছে নিয়েছেন। তাদেরই দুজন মেহেদি ও ইমা। এরকম একটা সময়ে পাত্রপাত্রী উভয়ভাবে ঢাবিয়ান গ্রুপটা বিয়েকে প্রমোট করতেছে। আমার নিজের ভিতরে একটা ইচ্ছা কাজ করতেছিল যে যেহেতু ঢাবির প্রতি একটা আলাদা ভালো লাগা আমাদের কাজ করে, যারা ঢাবিতে পড়ে প্রত্যেকের এই ভালো লাগা একটা কাজ করে, যদি আমার পার্টনারটা ঢাবিরই কেউ হয় তাহলে ভালো হয়। আমি সর্বপ্রথম আমার পরিচিত এক বড় বোনের মাধ্যমে এই গ্রুপের খোঁজ পেয়েছি। যে ব্যাপারটা আমি সবসময় ফিল করতাম যে আমার ক্যাম্পাসের কেউ যদি আমার লাইফ পার্টনার হয়, সেক্ষেত্রে মেন্টালিটি ম্যাচের একটা ব্যাপার থাকবে। আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েছি। স্বামী চট্টগ্রামে থাকায় তাকে নিয়ে আসা হলো না সাদিয়া। খুব ইচ্ছা ছিল ঢাবিয়ান স্বামীকে নিয়ে ঢাবিয়ান সাদিয়া একসাথে ক্যাম্পাসে ঘুরে বেড়াবেন, কথা বলবেন।
পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ান নিয়ে, যে প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারা একে অপরকে খুঁজে পেয়েছে। গ্রুপটা যখন খুলেছে আমি আমার এক বড় বোনের মাধ্যমে, আমার ইউনিভার্সিটির এক সিনিয়র আপুর মাধ্যমে এই গ্রুপে অ্যাড হয়েছি। তো দেখতাম বিভিন্ন পোস্ট আসতো, তো কাঙ্ক্ষিত যেই পোস্টটা ছিল, যেই পোস্টের মাধ্যমে আমার বিয়ে হয়েছে, সেটা আমি দেখেছি গত নভেম্বর মাসের শেষ দিকে। তো সেইখান থেকে আমি নক করেছি, তো ওখান থেকে আমি পজিটিভ রেসপন্স পেয়েছি, দুই ফ্যামিলিতে জানানো হয়েছে। আমার ফ্যামিলিতে অনেকেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো ওইখান থেকে আমি খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, বিশেষ করে আমার বাবার কাছ থেকে, যে এত ভালো একটা প্ল্যাটফর্ম আছে, যে এত ভালো একটা উদ্যোগ, এত সুন্দর করে যে ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে মেলানো যায়, সেটা খুব ভালো আমি রেসপন্স পেয়েছি আর কি। দর্শনের ছাত্র মামুনের একটু ভিন্ন দর্শন ছিল বিয়ে নিয়ে, যে কারণে তিনি যুক্ত হয়েছিলেন পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ানের সাথে। অনেকেই বিয়েকে বাধা মনে করে ছাত্র জীবনে, কিন্তু আমার যেটা মনে হয় যে বিয়ে ছাত্র জীবনে একটা অনিন্দ সুন্দর বিষয়। আপনি এই সুন্দর ক্যাম্পাসে আপনার ওয়াইফের সাথে একটা শৃঙ্খল জীবনে ঘুরছেন, ওটা একটা খুবই চমৎকার বিষয়। তো এই বিষয়গুলো আমাকে খুবই আকৃষ্ট করেছে। দেন আমি হচ্ছে যে পাত্রপাত্রী ঢাবিয়ান গ্রুপ সম্পর্কে জানলাম। তো সেখানে আমার যে অ্যাডমিন, সে আমার বন্ধু, তাকে আমি বললাম এবং আমি পোস্ট করলাম সেখানে। তো দেন পোস্ট করার পরপরই আমাকে বেস্ট রেসপন্স আসলো এবং হিউজ, আমি মেল রেসপন্স করে কুল পাচ্ছিলাম না, এরকম অবস্থা। তো ওখান থেকে হচ্ছে যে আমি চুজ করলাম। দেন আমার বিয়েটা খুবই সহজভাবেই হয়ে গেল, আমার কোনো শিক্ষার্থী অবস্থায়। তাদের সবার সাথে কথা বলে একটা বিষয় পরিষ্কার, তারা সবাই জীবনসঙ্গী হিসাবে ঢাবিয়ানদেরকে চেয়েছিলেন বলেই তারা যুক্ত হয়েছিলেন পাত্রপাত্রী দুজনেই হবে ঢাবিয়ানের সাথে। গ্রুপের সদস্যদের সম্মান ও গোপনীয়তা বজায় রাখার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন এর উদ্যোক্তারা। এতে দিনে দিনে আস্থা বেড়েছে গ্রুপটির প্রতি। শেষ প্রশ্ন, এত বিয়ে যে আপনাদের গ্রুপের মাধ্যমে হলো, আপনাদের বিয়ের কি খবর? জি, আমরা দুজনেই এখনো রানিং শিক্ষার্থী। আপনাদের বিয়েটা কি এই গ্রুপের মাধ্যমেই হবে, আপনাদের গ্রুপের মাধ্যমে? জি, আমাদের গ্রুপের যদি প্রয়োজন হয় তাহলে তো অবশ্যই গ্রুপে পোস্ট করব। তবে এটা আপনাকে বলতে পারছি যে আমাদের যে পাত্রপাত্রী উভয় হবে যে ঢাবিয়ান, আমরা ওই নীতিতে বিশ্বাস করি। এবং আমার ক্ষেত্রে রোকেয়া হল হলে ভালো হয়। আপনার ক্ষেত্রে? আমার কোনো হল এখন পর্যন্ত, কিন্তু ঢাবিয়ান হতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জিনোম সিকোয়েন্সিং কিংবা জিনের নকশা জানার মধ্য দিয়ে বিজ্ঞানীরা করোনা ভাইরাস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন এবং ওই ধারণার ভিত্তিতে তারা করোনার টিকা আবিষ্কার করেছেন। এইসব ঘটনার মধ্য দিয়ে জিন গবেষণার বিষয়টি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখন অনেকে অনুধাবন করতে পারছেন। বলা হচ্ছে আগামী দিনে বিজ্ঞানের ক্ষেত্রে যে বিশাল বিপ্লব হবে সেটি এই জিন গবেষণাকে কেন্দ্র করে। এক্ষেত্রে আমাদের দেশে যারা এই জিন গবেষণা নিয়ে পড়ালেখা করছেন, আমরা তাদের গুরুত্ব কতটা অনুধাবন করতে পারছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় একেবারে শীর্ষে থাকা শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১৯ জন সুযোগ পান জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগে উচ্চশিক্ষা নেয়ার। বিশ্বজুড়ে এই বিষয়টির কেন এত কদর, সেখানে আসলে কি পড়ানো হয় করোনার এই দুঃসময়ে, এই বিষয়টির গুরুত্ব কেন এতটা বেড়ে গেল, এরকম কিছু জানার আগ্রহ থেকেই আমরা যাই সেখানে। ওই সময় বিভাগের শিক্ষার্থীরা প্রিয় ঋতুকে বরণ করে নিতে এসেছিলেন ফাগুনের সাজে। সব মিলিয়ে দারুণ এক পরিবেশে জমে উঠল আমাদের আড্ডা। জিন প্রকৌশল এমন এক বিভাগ যেখানে তারা জানতে পারে কিভাবে আমরা পূর্বপুরুষদের মাধ্যমে বংশ পরম্পরায় কিছু রোগ জিনের মাধ্যমে নিয়ে আসি। দুই ধরনের থেরাপি আছে, ধরেন একটা হচ্ছে ড্রাগ দিয়ে থেরাপি করা হয়, একটা জিন থেরাপি করা হয়। জিন থেরাপি রিলেটেড জিনিসগুলো, জিন হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন কোষে যে ডিএনএগুলো আছে, এই ডিএনএ দিয়ে কোড করা কিছু সংকেত যেগুলো আমাদের বংশ পরম্পরায় চলে আসে। যেমন আমি দেখতে আমার বাবার মতো হয়েছি, কেন আমি বাবার মতো হইলাম, স্বভাবটা কেন তার মতো হলো, এটা নিশ্চয়ই একটা কারণ আছে, ওই জেনেটিক্যাল একটা কারণ থাকে। আবার এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরও আছে। আমরা পড়াশোনা করি বেসিক্যালি যে এই কী কী কারণে বংশগতভাবে এই বৈশিষ্ট্যগুলো একটার পর থেকে একটা চলে যায়। তবে শুধু রোগ নয়, আমাদের স্বভাব কেমন হবে সেটারও কিছু বিষয় আগে থেকে নির্ধারণ করা থাকে জিনের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের কারণে। আমাদের জিনগত যে বৈশিষ্ট্য সেটার সাথেও কিন্তু আমাদের স্বভাবের অনেক কিছু আমরা মিল দেখতে পাই, যে হ্যাঁ, আমার জিনের মাধ্যমে যেই
প্রোটিনটা মানে যেই বৈশিষ্ট্যটা বা কোনো একটা কার্যকরী জায়গা যেটা তৈরি হচ্ছে, তার কারণে আমার স্বভাবটা হচ্ছে আমার ওইরকমভাবে আসতে পারে। কেবল মানুষ নয়, অন্যান্য জীবের বংশগত যে বৈশিষ্ট্য তাও নির্ধারিত হয় এক বা একাধিক জিনের মাধ্যমে। সেই জিনগুলোর বিন্যাস বা নকশা জানতে পারলে ওই জীবের বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়, যেমনটা করোনা ভাইরাসের ক্ষেত্রে পাওয়া গেছে। করোনা ভাইরাস আসার পর তাই জিন নিয়ে যারা পড়ালেখা করছেন কিংবা গবেষণা করছেন তাদের অন্যরকম গুরুত্ব বিশ্বজুড়ে তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশে কি সেটা হচ্ছে? আসলে আমাদের দেশে ল্যাবরেটরিতে কাজ করার জন্য যে রিসোর্স দরকার সেটা খুবই কম, এবং আমাদের সাবজেক্টের পরিচিতিটা অনেক কম। সো এই কারণে দেখা গেছে যে নর্মালি মানুষ আগে জানতো না এই সাবজেক্টের কথা, তবে এই মহামারীটা আসার পরে সাবজেক্ট রিলেটেড অনেক প্রসেস সম্পর্কে জানতে পারছি, যেমন RT-PCR এখন সবার মুখে মুখেই শোনা যায়। আমাদের দেখা যায় একটা খুবই ছোট জিনিস, যেটা হয়তো বাইরে আজকে রাতে আমি অর্ডার করলে আগামী দিন সকালে আমার ল্যাবে চলে আসবে, সেটা আমাদের একদিন অর্ডার দিলে দেখা যায় 1 মাস পরে আসছে। এভাবে কিন্তু কাজগুলো আসলে লেন্দি হয়, অনেক বেশি সময় নষ্ট হয়। তো সেজন্য হচ্ছে দেখা যায় বাংলাদেশে কিন্তু আমাদের সাবজেক্ট রিলেটেড অনেক কাজ হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু অনেক বছর ধরে হয়েছে, যেটা কিন্তু বাইরে আমি হয়তো 1 বা 2 বছরে করতে পারতাম। যেমন ধরেন আমার মানে নলেজের উপরে বেস করে আমি হয়তো বলতেছি যে খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে হয়তো ইমিউন সিস্টেমটা ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি ভালো, এই জন্য হয়তো ওনাদের কিছু হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে ওনাদেরও হয়েছে কোভিড, কিন্তু ধরা পড়ছে না। তো সেক্ষেত্রে এই যে ফ্যাক্টরগুলো কী বা গ্রস লেভেলে যদি আমি এই করোনাটা শনাক্ত করতে চাই, এই ধরনের কাজগুলো করার জন্য তো আসলে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কাজ করার আমার মনে হয় বেশ অনেক স্কোপ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল নিয়ে পড়ালেখা করে কাজের সুযোগ না পেয়ে অনেকেই ইতোমধ্যেই দেশ ছেড়েছেন। দেশ ছেড়ে তারা কেমন আছেন? তারা অবশ্যই ভালো আছেন, কারণ এই মেধাবী জিন প্রকৌশলীদের উন্নত দেশগুলো ঠিকই মূল্যায়ন করতে পেরেছে। ইউসিএলএতে হচ্ছে একজন গবেষণা করছে মীর মুবাশির খালিদ ভাই, আমাদের ডিপার্টমেন্টেরই। উনি কিন্তু এই SARS-CoV নিয়ে রিসেন্টলি 2টা পাবলিকেশন করেছেন, একটা হচ্ছে সেলে, একটা সায়েন্সে, মানে খুবই ভালো লেভেলের পাবলিকেশন, খুবই ভালো লেভেলের কাজ করেছেন। উনি লিডিং ল্যাবরেটরিতে কাজ করেছেন বলে এই মানে আমাদের ডিপার্টমেন্টের ট্যালেন্ট জাস্ট বেটার ফ্যাসিলিটিতে গিয়ে কতটা ভালো কাজ করতে পারেন সেটার এক্সাম্পল হচ্ছে আমাদের মানে খালিদ ভাই। সো মানে অপরচুনিটি পেলে এরকম আরও অনেক উদাহরণ আছে। অনেকেই আর কি দেশের বাইরে চলে গিয়েছেন, আর হচ্ছে অনেকে হয়তো কাজ করার ইচ্ছা থাকে কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড বা সাবজেক্ট রিলেটেড কিছু করতে না পেরে সেক্টর চেঞ্জ করেন। ইভেন কোভিডের সময়ে যেহেতু পরিচিতি আসলো, যখন মনে হলো যে আমাদের দরকার দেশে, আমাদের মতো মানুষদের এখান থেকে পাশ করা স্টুডেন্টদের দরকার দেশের কাজের জন্য, কিন্তু তখনও তারপরেও আমরা কোনো পরিবর্তন দেখছি না। জবের ক্ষেত্রেও যেটা বললো যে বাংলাদেশের যে কয়েকটা সেক্টর তাও আছে যেখানে নেওয়া যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজির স্টুডেন্ট, সেখানে সার্কুলার যেগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের নামই উল্লেখ করা হচ্ছে না, অ্যাপ্লাই করতে পারছি না আমরা। অনেক কিছু জানা বোঝার মধ্য দিয়ে শেষ হলো আমাদের ভিন্নধর্মী এই আড্ডা। আমরা চাই মেধাবী এই শিক্ষার্থীরা আমাদের দেশের জন্য কাজে লাগুক। দেশে সুযোগ না পেয়ে তারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে চলে না যায়, তারা যেন অন্য কোনো দেশের সম্পদ না হয়ে যায়। এই পর্যায়ে থাকছে দেশে দেশে তারুণ্য। মেধা এবং চেষ্টা থাকলে মানুষকে যে ঠেকে রাখা যায় না তার একটি উদাহরণ হতে পারে মুন্না। ভীষণ ভালো ব্যাডমিন্টন খেলতেন তিনি, গ্রামেই তিনি প্র্যাকটিস করতেন। একসময় তিনি সিলেটে আসেন, সিলেট থেকে ঢাকায়। যদিও জাতীয় পর্যায়ে তিনি স্থান করে নিতে পারেননি নানা প্রতিকূলতার কারণে, কিন্তু তাতে কি, তার তো মেধা আছে বলেই তিনি এখন মরিশাসের এই ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের প্রধান কোচ হিসাবে মনোনীত হয়েছে। আমরা সব সময় শুনে থাকি বিদেশি কোচ এসে আমাদের শেখাবেন, কিন্তু সিলেটের মুন্না ঘটালেন ভিন্ন ঘটনা। তার কারণে আমরা এখন গর্ব করে বলতে পারি আমাদের দেশ থেকে কোচ গিয়ে বিদেশিদের শেখাবেন, তাও আবার ওই দেশের প্রধান কোচ হিসেবে। এখন আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমি মরিশাস ন্যাশনাল টিমের হেড কোচ হয়েছি। ওই দেশের ব্যাডমিন্টনের সব কিছু আমার আন্ডারে বর্তমানে।
সেটা হচ্ছে আমাকে ওরা মালয়েশিয়াতে যখন আমি প্র্যাকটিস করতাম, মরিশাসের ন্যাশনাল টিম আমার কাছে প্র্যাকটিস করতে ওই জায়গায়। আমার বসের আন্ডারে যোগেন্দ্রন কৃষ্ণা নিউভিশন ব্যাডমিন্টন একাডেমির কোচ, তো ওনার আন্ডারে সবাই কাজ করতো। সো ওরা হচ্ছে ওই জায়গায় ট্রেনিং করতো। ট্রেনিং করার পরে দেখা গেছে যে ওদের একটা বন্ডিং, যে কোচিং আর কোচেস এবং প্লেয়ারদের যে বন্ডিংটা, ওটা আমাদের অনেক স্ট্রং ছিল। সো ওদের কোচের নিয়োগ হয়েছে, ওরা আমাকে বলছে আমার রিজিউমি জমা দিতে। মরিশাস ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি, উনি আমাকে কল দিয়ে বলেন যে আমাদের তো কোচের নিয়োগ, আমাদের টোটাল 4 জন কোচে আমরা রিজিউমি জমা নিয়েছি, সেটাতে ইন্টারভিউ হবে। সো সেই পরিপ্রেক্ষিতে আমাকে ডিসেম্বরের লাস্টের দিকে আমাকে ইন্টারভিউ নেওয়া হয়। ফেব্রুয়ারির 12 তারিখে ওনারা আমাকে কনফার্ম করেন যে আমার জব কনফার্ম হয়েছে মরিশাসে। সেই প্রেক্ষিতে আমাকে বলেছেন যে 1 মার্চ আমাকে জয়েন করতে হবে। ব্যাডমিন্টনের প্রধান কোচ হিসেবে মরিশাসে মনোনীত হওয়ার আগে মুন্না মালয়েশিয়ায় 5 বছর কোচিংয়ের কাজ করেছিলেন নিবিড়ভাবে। ব্যাডমিন্টনে এগিয়ে থাকা দেশ মালয়েশিয়ার খেলোয়াড়রা কোচ হিসেবে বাংলাদেশের কাউকে মেনে নেবেন, সেটা প্রথম দিকে ছিল অসম্ভব ব্যাপার। কিন্তু নিজের মেধা দিয়ে মুন্না মালয়েশিয়ানদের ধারণা এতটাই পাল্টে দিয়েছেন, এখন সেখানে অনেক খেলোয়াড়ই মুন্নার কোনো বিকল্প দেখছেন না। যখন আমি মালয়েশিয়াতে প্রথম কোচিং করতাম, ওরা আমার কাছে ট্রেনিং করতে চাইতো না। সেটা হয়েছে যে আমি বাংলাদেশি, কারণ ওরা জানে বাংলাদেশের ব্যাডমিন্টনের লেভেলটা অনেক নিচু। অনেক প্লেয়ার আছে আমার কাছে ট্রেনিংয়ে আইসা ট্রেনিং করতে চাইতো না। এখন দেখা গেছে আমি যেহেতু একাডেমিতে নাই, আমার প্রায় 50টা স্টুডেন্ট এখন আসে না একাডেমিতে, শুধু আমার জন্য। ওরা বলতেছে যে আমি যখন যাব তখন ওরা ট্রেনিংয়ে আসবে। তো এই জন্য আমার বস আমাকে চাইতেছিলেন মালয়েশিয়াতে আবার ব্যাক করতে, কিন্তু আমার মরিশাসে জব হওয়াতে উনি বলছেন যে আমাদের পরবর্তীতে হয়তো 3 বছর পরে, আমার 3 বছরের কন্ট্রাক্টের পরে উনি আবার আমাকে সাথে কন্ট্যাক্ট করবেন। এ তো গেল মুন্নার সফলতা পাবার পরের গল্প, কিন্তু আগের গল্পগুলো ছিল খুবই কঠিন। ওই গল্পের শুরু মুন্নার গ্রামের উঠানে ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়ে, যেখান থেকে কঠিন সব ধাপ অতিক্রম করে তিনি এখন মরিশাসের প্রধান কোচ। 2009 সালে আমি জুনিয়র খেলি, ওইখানে আমি রেজাল্ট ভালো করি। তারপরে হচ্ছে ন্যাশনাল টিমে ডাক পাই। ন্যাশনাল টিমে ডাক পাওয়ার পরে আমি 2013 সালে এশিয়ান জুনিয়র টুর্নামেন্ট খেলি। তারপরে হচ্ছে ইন্ডিয়াতে একটা টুর্নামেন্ট খেলি, 2টা ইন্টারন্যাশনাল জুনিয়র খেলি, একটা হচ্ছে সিনিয়র, একটা জুনিয়র, 2টাই খেলি। তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে 2014 সালে আমাকে সিলেট ডিস্ট্রিক্ট থেকে মানে যে ন্যাশনাল হয় 2014 সালে, ওইটা আমাকে খেলতে দেওয়া হয় নাই। আমি যতটুকু জানছি যে আমি নারায়ণগঞ্জে একটা ক্লাবে খেলতাম, সেই জন্য আমাকে ব্লক করা হয়েছে। কিন্তু ক্লাবে খেলার কারণ হচ্ছে আমরা ডিস্ট্রিক্ট থেকে কোনো বাতা পাইতাম না, সেটা হচ্ছে আমাদের প্রথম ইয়ে। তখন আমি যখন ক্লাবে খেলতাম তখন হচ্ছে আমার ক্লাবে অনেক লিগ ছিল, প্লাস সামার, ওইগুলোতে আমরা অনেক ক্লাবের হয়ে খেলতাম। সো এই হিসাবে আমি ক্লাবের সাথে কন্ট্যাক্ট ছিলাম, সেই জন্য হয়তো ওনারা আমাকে ব্লক করছেন। কিন্তু আমাকে বলছিলেন যে খেলার জন্য ডিস্ট্রিক্ট থেকে। তখন আমি ক্লাব থেকে আমি ছুটি নিয়ে আমি তখন আসছিলাম ডিস্ট্রিক্টে, তারপরেও আমাকে দেওয়া হয় নাই। ব্যয়বহুল ব্যাডমিন্টন খেলায় যেখানে পরিবারের কোনো সমর্থনই ছিল না, সেখানে একজন কোচ শিব্বির আহমেদ মুন্নার জন্য এগিয়ে এসেছিলেন। সিলেট থেকে যখন মুন্নার জাতীয় পর্যায়ে খেলা আটকে দেয়া হলো, তখন নিজের পকেটের টাকা খরচ করে মুন্নার খেলা চালিয়ে যাবার ব্যাপারে সাহায্য করতেন এই কোচ শিব্বির আহমেদ। তাই মরিশাসের প্রধান কোচ হিসেবে মুন্না মনোনীত হওয়ায় তিনি নিজেই যেন সবচেয়ে খুশি। আসলে আনন্দ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি, যে এত খুশি লাগতেছে যে সে বাংলাদেশে হয়, যে জায়গায় আমাদের বাংলাদেশে বাইরের কোচরা এসে ট্রেনিং করায়, ন্যাশনাল টিমের সব কিছু করায়, সেই জায়গায় আমাদের দেশের ছেলে বাইরে দেশে গিয়ে ন্যাশনাল টিমের কোচ হয়েছে। এটা আসলেই আমাদের গর্বের বিষয়, সিলেটের গর্বের বিষয় বা দেশের গর্বের বিষয়। তারা স্বামী স্ত্রী দুজনেই পাবলিক একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছিলেন। উচ্চশিক্ষা শেষে তারা দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করেছিলেন। একটা পর্যায়ে তাদের উপলব্ধি হলো চাকরির জন্য এভাবে চেষ্টা করা এটা শেষ কথা হতে পারে না। তারা ফিরে গেলেন গ্রামে। উচ্চশিক্ষায় শিক্ষিত এই স্বামী স্ত্রী দুজনেই এখন বেছে নিয়েছেন কৃষিকাজকে। তারা এখন কেমন আছেন চলুন দেখে আসি। আমি জগন্নাথ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি দর্শন বিষয় নিয়ে, এবং জগন্নাথের প্রথম ব্যাচ ছিলাম। আমার অনার্স হইল 2005-06 শিক্ষাবর্ষ, যেটা শেষ হইতে হইতে মোটামুটি 2011 সাল লেগে গেছে। এরপরে আপনি কি করলেন তাহলে, মানে এই যে বাকি 5-7 বছর? 5-7 বছরে আসলে
পড়াশোনার পিছনে সময় দিয়েছিলাম। এখান থেকে আসলে পড়াশোনার পিছনে চাকরির জন্য চেষ্টা করছিলাম, আসলে ওভাবে রিকভার হয়নি। রিটার্নে টিকতাম, ভাইবা পর্যন্ত যাইতাম। অনেক টাকা দিয়ে নিবন্ধন করতে হয়, এটা একটা সিস্টেমগত একটা ব্যাপার আছে, যার কারণে আমি গতবারও যেমন 50,000 টাকার উপরে কিন্তু আমি কিন্তু নিবন্ধন করে ফেলছি। এই টাকা আমার সংগ্রহ করতে অনেক কিন্তু ধকল গেছে আমার উপরে, এবং এই টাকার ঋণ কিন্তু আমি এখনও পরিশোধ করতে পারিনি। আমি কন্টিনিউ কিন্তু আমাকে কিন্তু পরিশোধ করে যাইতে হচ্ছে। পড়াশোনা শেষ করে মনে হলো যে আমার জন্য ভালো একটা অপরচুনিটি হইতে পারে যে কৃষি পেশাটা। তো প্রথমে যখন আমি শুরু করার পিছনে অনেক বড় প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে আত্মীয় স্বজন, বংশের লোকজন কিংবা পাড়া প্রতিবেশী যারা ছিল তারা কিন্তু এটা কিন্তু ভালো চোখে নেয় নেই। তারা ব্যঙ্গাত্মকভাবে বলতো যে হ্যাঁ, মাস্টার ডিগ্রি পাস করা একটা ছেলে কৃষিকাজ করতে আসছে, তো পড়াশোনা না করলেও চলতো। বিভিন্ন ব্যঙ্গাত্মকভাবে কথা বলতো। তো সেখান থেকে আমি কিন্তু শিক্ষা নিয়েছিলাম যে আসলে আমি যদি চাই, এখান থেকে আমি যদি সফল হইতে পারি, তাহলে মানুষ কিন্তু আমাকে নিয়েই মানুষ আলোচনা করবে। সমস্যা কি, কিছু তো করতেছে, ভালো কাজই তো করতেছে, খারাপ কিছু তো করতেছে না। এতে আমার মানে মান সম্মান হানি হয় না। আমাকে আরো ভালো লাগে শুনতে যে আমার স্বামী একজন কৃষি কাজ করতেছে, দেশের জন্য কিছু করতেছে, আমাদের জন্য কিছু করতেছে, সমাজের জন্য কিছু করতেছে। গত বছর আমি আম বিক্রি করতাম আর কি, রেডিমেড আম বিক্রি করতাম। ছোটোখাটো 2টা বাগান নিয়েছিলাম আর কি, চুক্তিভিত্তিক ফসলি। তো ওখান থেকে আমার একটা অনুপ্রেরণা যে কৃষি কিংবা কৃষি জাতীয় পণ্যর উদ্যোক্তা হইতে পারলে, কৃষি পেশার সঙ্গে সংযুক্ত হইতে পারলে আমার মনে হয় যে খুব ভালো আমি দ্রুত আগাইতে পারবো। এই বছরে আমি জমি চুক্তি নিয়ে এবারে এই আলুর প্রথম চাষটা শুরু করছি আর কি। পড়ালেখার উদ্দেশ্য আসলে কি? কেবলই চাকরি করা, নাকি কিছু সৃষ্টি করে সেটার জন্য কাজ করা? এই বিষয়গুলো নতুন করে ভাবার সময় এসেছে। এই পর্যায়ে থাকছে আওয়াজ তোলো। একটা পরিবারে কর্মক্ষম তরুণ বয়সের 6 ভাই একসাথে চলে গেলেন। একসাথে বিধবা হলেন 6 নারী। সড়ক দুর্ঘটনার ইতিহাসে এমন নির্মম ঘটনা খুঁজে পাওয়া মুশকিল। আমরা ওই ঘটনাকে সামনে রেখে আওয়াজ তুলতে চাই সড়কে নির্মমতার বিরুদ্ধে। 8 ফেব্রুয়ারি ভোরে প্রয়াত বাবা সুরেশচন্দ্র সুশীলের শ্রাদ্ধ উপলক্ষে 9 ভাই বোন শ্মশানে পূজা দিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়ার ডুলাহাজরায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় 5 ভাইয়ের: অনুপম, নিরুপম, দীপক, চম্পক ও শরণ। এর 2 সপ্তাহ পর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন আরেক ভাই রক্তিম। একসাথে 6 ভাইয়ের এমন মৃত্যু, সেই সাথে 6 নারীর বিধবা হওয়া। একটু ভেবে দেখুন ওই বাড়ির অবস্থা এখন কি হতে পারে। সাদা মানেই প্রশান্তি, কিন্তু সাদা যে কখনো এমন কষ্টের কারণ হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সাদা শাড়ি পরে 6 বিধবা নারী বসে আছেন স্বামীর ছবির সামনে। বাড়ির বউয়েরা বসে আছেন সাদা শাড়িতে, আর কোলে বাবা হারানো ছোট ছোট শিশু। পরিস্থিতি এমন, কে কাকে সান্ত্বনা দেবে? সর্ব পাপ বিনির্মুক্ত। যে 6 ভাই চলে গেলেন তারা প্রত্যেকেই ছিলেন তরুণ বয়সের পরিবারের কর্মক্ষম সদস্য। এখন আমাদের বাড়িতে একটা ছেলেও নাই, আমাদের ওই কথা বলার কেউ নাই, আমাদের কেউ এসে আমাদের কথা বলবে এরকম কেউ নাই। আমরা কি করবো, কোথায় যাব, সংসার কেউ দেখবে, এরকম কেউ নাই আমাদের। আমরা কি করবো জানি না, কেউ নাই, একসাথে সবাইকে নিয়ে গেছে। কি করবো আমরা বুঝতে পারছি না। কোনোদিন ভাবি নাই স্বামী হারাবো, ছেলে মেয়েদের
বাবা হারা করবো এই বয়সে কোনোদিন কল্পনা করি নাই। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের শিক্ষকরা বলছেন, এই ঘটনার পর অনেক তথ্য বিশ্লেষণ করেও তারা এমন নির্মম ঘটনা আর দ্বিতীয়টি খুঁজে পাননি। আমরা এত বছর ডাটা কালেকশন করতেছি, এত বছর ডাটা করছি, একই পরিবারের 6 ভাই মারা গেল, 6টা মানে ওয়াইফ বিধবা হলো, 6টা পরিবারের সন্তান এতিম হলো একসাথে, একই পরিবার এতগুলো সন্তান এতিম হলো। এটা আসলে কিন্তু মানে আমাদের রোড অ্যাক্সিডেন্ট ইতিহাসে আর নাই। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো কারণ, এমন কোনো রোগ, এমন কোনো আপনার দুর্যোগ নাই যার ফলে কিনা একটা পরিবারে একসাথে 6 জন ভাই মারা যাবে বা 6 জন নারী বিধবা হবে বা এতগুলো সন্তান আপনার এতিম হবে, যেটা সড়ক দুর্ঘটনার পক্ষে সম্ভব। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ ভাগে। শেষ করার আগে আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি বিষয় শেয়ার করতে চাই। ই স্পোর্টস নিয়ে এক বিশাল আয়োজন, এরিনা অফ ভ্যানর চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে অংশ নিয়েছিল তরুণদের 191টি দল, যেখানে খেলোয়াড়ের সংখ্যা ছিল 5000-এর বেশি। এত দলের মাঝে বিজয়ী দল ওরিয়েন্টাল ফিনিক্স। ওই বিজয়ী দল এখন স্বপ্ন দেখছে আগামী এশিয়ান গেমসে অংশ নেওয়ার। আমরা সেই বিজয়ী দলের কথা শুনবো, জানাবো ই স্পোর্টস নিয়ে কত কিছুই না হয়ে যাচ্ছে। Arena of Valor is a 5 versus 5 multiplayer online game where there are 2 teams and the objective of both teams is to destroy the enemy's base. আমাদের টিম ওরিয়েন্টাল ফিনিক্স অ্যাকচুয়ালি কাইন্ড অফ পুরানো। আমাদের ওপিএক্স এর সবাই শুরু করছে একদম রেজিস্ট্রেশন লিঙ্কটা যখন পোস্ট হয়েছে যে সামনে একটা বড় টুর্নামেন্ট আসছে, আমরা একসাথে ডাউনলোড করছি গেমটা। দেখছি না 22-25 দিনের একটা প্র্যাকটিস আমরা এত দূর চলে আসছি। ড্রাফটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে আমরা প্রত্যেকটা টিম আলাদা আলাদাভাবে সিলেক্ট করে তাদের ড্রাফটিংটা আছে না, আমরা তাদের উইকনেস পয়েন্টগুলো সিলেক্ট করে ওই উইকনেস পয়েন্ট আমরা ড্রাফটিং করে ফেলছি। আমাদের ফার্স্ট ম্যাচটা ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট আনবিটেবল টিমের সাথে, ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট টিম ইউরোজোয়া। আমি নিজেই মানে অনেক টেন্স ছিলাম, নার্ভাস ছিলাম, বিকজ বাংলাদেশের বেস্ট টিমের এগেনস্টে গেলে কে না হবে। তো ম্যাচটা জিতার সাথে আমি তো পুরো ম্যাচটার মধ্যে টেনশনে এদিক ওদিক যাচ্ছি। ম্যাচে জেতার পর আমরা সবাই এত এনজয় করতেছি, তখন নক করছে ইউরোজোয়ার একজন মেম্বার মর্জলক, নক করে বলছে কংগ্রাচুলেশন গাইস। ওরা আমাদের পাশের রুমে খেলতেছিল। দ্যাট ওয়াজ দ্য ফিল লাইক পারফেক্ট স্পোর্টসম্যানশিপ ফ্রম দ্য আদার টিম। ওপিএক্সের ফিউচার আমি আমার টিম মেম্বারগুলো নিয়ে সামনে আরও এগোতে চাই। ফিউচার তো আমাদের ইনশাল্লাহ যদি ব্রাইট হবে তখনই, যখন আমরা অপরচুনিটিস পাবো। We want to represent Bangladesh in maybe the upcoming Asian Games or Asian Olympics, but we also want to improve ourselves to the fullest. আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে বলবো যে কমিউনিটি গো আফটার করার জন্য এগিয়ে আসার জন্য। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবনজার এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ejj@ntbbt.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ntbbt.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব আর ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।